আমি আজকে তোমাদের উপপাদ্য 25 আর 26 করাচ্ছি। উপপাদ্য 23 আর 24-এ যেটা তোমরা পড়েছিলে যে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান। পরেরটা উপপাদ্য 24 ছিল একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এবারে বলছে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আমরা আগে যেগুলো শিখে এসেছি সেগুলো ব্যবহার করেই কিন্তু এই প্রমাণটা করব। এখানে দুটো প্রমাণ আছে, আমি প্রথমটা করাচ্ছি, তোমরা যে কোনো একটা করতে পারবে, একই ব্যাপার। আচ্ছা, এবারে দেখো, আমরা দুটো ত্রিভুজ নিলাম এ বি সি, আর একটা ত্রিভুজ নিলাম এ বি ডি, যারা একই ভূমি এবি আর একই সমান্তরাল যুগল এবি এবং বিসির মধ্যে অবস্থিত। আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ত্রিভুজ এবিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে আমরা কি করলাম, আমরা এই বি দিয়ে একটা সামান্তরিক আঁকলাম, এই একটা সমান্তরাল আঁকলাম, এই একটা সমান্তরাল আঁকলাম, যেটা এই ডিসি দিয়ে গেল, ধরো এটার নাম দিলাম পিকিউ। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি পিকিউ এই সামান্তরিকটা মধ্যে দুটো ত্রিভুজও রয়েছে। তাহলে আমরা যদি ধরো এ বি পি কিউ আর এ বি সি, আমরা যদি এ বি পি কিউ আর এ বি সি এই দুটো ত্রিভুজ নেই, তাহলে আমরা কি বলতে পারি? আগের উপপাদ্য 24 অনুযায়ী যে ত্রিভুজ এবিসি এবং সামান্তরিক এবিপি কিউ একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি এবং পিকিউ এর মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? হাফ অফ সামান্তরিক এবিপি কিউ। ঠিক একইভাবে বলতে পারি ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ সামান্তরিক এ বি পি কিউ একই ভূমি এবি একই সমান্তরাল যুগল এবি এবং পি কিউ এর মধ্যে অবস্থিত। সুতরাং ত্রিভুজ এ বি ডি ইকুয়াল টু হাফ অফ, সামান্তরিক লেখা হয়নি, লিখতে হবে সামান্তরিক এ বি পি কিউ। তাহলে দুটোই যখন সামান্তরিক এ বি পি কিউ এর অর্ধেকের সমান, তাহলে আমরা এই দুটোকে সমান বলতে পারি। সুতরাং ত্রিভুজ এবিসি ইকুয়াল টু ত্রিভুজ এবিডি। এটা খুব ছোট প্রমাণ এবং পরীক্ষাতেও এটা কিন্তু আসে। তোমাদের যদি মনে হয় তোমরা বিকল্প প্রমাণটা করবে, তাতেও কোনো অসুবিধা নেই, তোমরা করতে পারো। এবারে দেখো তোমাদের উপপাদ্য 26 প্রমাণটা কিন্তু একটু অন্যরকম, মানে অর্থাৎ এই কটা তোমরা যেভাবে পড়েছো এটা একটু তার থেকে আলাদা। এটাই কি বলছে যে সমান সমান ক্ষেত্রফল। এতক্ষণ আমরা কি প্রমাণ করেছি? একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে দুটো ত্রিভুজ বা একটা সামান্তরিক বা একটা ত্রিভুজ বা একটা দুটো সামান্তরিক, এইগুলোর মধ্যে রিলেশন বার করেছি, তাই তো? এবার কিন্তু বলে দিচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান, এটা আগেই বলে দিচ্ছে। আগের তিনটেতে আমরা ক্ষেত্রফল সমান বার করেছি, আর এখানে ক্ষেত্রফল সমান বলে দিচ্ছে। কি বলছে? সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজগুলি একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। কি বলছে দেখো, যে এবিসি আর এবিডি, এবিসিডি ধরো, আচ্ছা এখানে আমি নামটা অন্য দিলাম, আমি বইয়ের মতোই নাম দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর কোনো কারণ নেই, দুভাবেই আমরা করতে পারি, যেটা খুশি। আমি নামটা অন্য দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি? ত্রিভুজ এবিসি এবং এবিডি একই ভূমি এবি এসি এবং একই এবং দুটো এসি এবং এই এসি এবং বিডি বাহুর মধ্যে অবস্থিত। আমাদের প্রমাণ করতে কি বলেছে? এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত। তার মানে কি? ধরো আমরা যদি এই রকম আঁকতাম,
এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। দেখো এই দুটো ত্রিভুজের ভূমি কিন্তু সমান, কিন্তু এরা কি ভূমির একই পাশে অবস্থিত? না, কিন্তু এরা কিন্তু একই পাশে অবস্থিত, তাই এইটা আমরা আঁকবো না। তাহলে কি বলছে, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজ এবিসি এবং এবিসি এবং এডিসি একই ভূমি এসি এবং ভূমির একই পাশে অবস্থিত। তার মানে আমাদের বলে দিয়েছে কি, এবিসি ইকুয়াল টু এডিসি, এটা আমাদের বলে দিয়েছে। আমাদের কি দেখাতে বলেছে? দেখাতে বলেছে এসি সমান্তরাল বিডি। এতক্ষণ কিন্তু আমরা প্রথমেই বলে দিচ্ছিলাম সমান্তরাল, এবার কিন্তু এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো, এর জন্য আমরা অঙ্কন কি করব, আমরা এখান থেকে একটা করে লম্ব অঙ্কন করব। বি বিন্দু থেকে এসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম, ধরো এটা পি বিন্দুতে ছেদ করলো, আর এখান থেকে যখন আমরা লম্ব অঙ্কন করছি এটা বর্ধিত এসির উপর ছেদ করলো, ধরো কিউ বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমরা যে এই যে এবিসি ত্রিভুজটা পাচ্ছি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? আমি উল্টো লিখলাম, হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি, একই ব্যাপার। তাহলে এসি হচ্ছে ভূমি, বিপি হচ্ছে উচ্চতা। ঠিক একইভাবে যদি আমরা ত্রিভুজ এডিসি নিই, এডিসির ক্ষেত্রে কি, হাফ ইন্টু ডি কিউ ইন্টু এসি। এবার তোমরা প্রশ্ন করবে যে তাহলে এই সিকিউটা, দেখো আমরা এইখান থেকে এডিসি যে পার্টটুকু নিচ্ছি এসি, দেখো সেই পার্টটুকুর ক্ষেত্রে কিন্তু যে এই যে বর্ধিত অংশটুকু, সেটা কিন্তু এসিটাই আমরা নেব। তার কারণ এইখান থেকে আমরা যদি এই পাশেও লম্বটা আঁকতাম, ব্যাপারটা কিন্তু তখন ভূমিটা কি হতো, এডি, জিনিসটা পাল্টাতো না। তাই আমরা ডিকিউটাকে নিলাম, এই বর্ধিত অংশটাকে কিন্তু আমরা ধরছি না। ঠিক আছে, তাহলে এবার যেহেতু এদের ক্ষেত্রফল সমান বলে দিয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, এই দুটো সমান। তাহলে এই দুটো সমান করলে আমরা কি পাচ্ছি, বিপি ইকুয়াল টু ডি কিউ, তাই তো? এই দুটো সমান করলে এসি আর হাফ কেটে গেল। এবার দেখো এরা দুজন পরস্পর সমান, কিন্তু এরা একই বাহুর উপর লম্ব। তাহলে আমরা যদি একই বাহুর উপর দুটো লম্ব আঁকি যারা পরস্পর সমান এবং যারা ভূমির একই পার্শ্বে অবস্থিত, তাহলে আমরা বলতে পারি যে এরা পরস্পর সমান্তরাল, তাই তো? এরা পরস্পর সমান্তরাল হবে, ভূমির একই পার্শ্বে অবস্থিত দুটো লম্ব, তাহলে এরা পরস্পর সমান্তরাল হবে। কখনোই কি এরা মিশতে পারে দুটো লম্ব? তোমরা দেখো, যেভাবেই আমরা এর ওপর আঁকি না কেন কোনো লম্ব, কখনোই কিন্তু কোনো লম্ব পরস্পর মিশতে পারে না। তাহলে দেখো, আমরা এই দুটো একই সরলরেখার একই পাশে যদি আমরা লম্ব আঁকি, সেই লম্বগুলো কি তাহলে পরস্পরকে কখনো স্পর্শ করতে পারে না। তাহলে এরা পরস্পর সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি বিপি সমান্তরাল ডিকিউ। তাহলে দুটো সরলরেখা পরস্পর সমান এবং সমান্তরাল হলে আমরা কি শিখেছি, দুটো সরলরেখা, কোনো একটা চতুর্ভুজ এর দুটো সরলরেখা যদি পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়। তাহলে আমরা বলতে পারি বিপিকিউডি এটা একটা সামান্তরিক। তাহলে সামান্তরিক যদি হয়, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি কি, এ কিউ আর বিডি পরস্পর সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এসি সমান্তরাল বিডি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে এক্সট্রা জ্যামিতিগুলো তোমাদের করতে হবে বা অনুসিদ্ধান্তগুলো একটু দেখবে, আমি সেগুলো বলে দিই। পেজ 184-তে অনুসিদ্ধান্ত 3, যে আমরা যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে এখানে কি দিয়েছে, যে এই একটা ধরো ত্রিভুজ নিলাম, ত্রিভুজটা হচ্ছে এ বি সি, তার এপি লম্ব, ঠিক আছে, ভূমি হচ্ছে বিসি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু হাফ ইন্টু এপি ইন্টু বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা কি করলাম, যে বিসিকে ভূমি করে একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, বিসিকে ভূমি করে একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম,
যার নাম দিলাম আমরা BCED। আচ্ছা, এবার আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র একটা সামান্তরিক, তো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ABC ইকুয়াল টু হাফ অফ আয়তক্ষেত্র BCED। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি BC ইন্টু BD, লিখতে পারি তো। কিন্তু দেখো এই যে AP আর BD এরা তো সমান, তাহলে আমরা কি লিখতে পারি? BC ইন্টু AP। এটাই তো আমাদের দেখাতে বলেছে, দেখো এটাই আমাদের দেখাতে বলেছে। আচ্ছা, তোমরা তাহলে করবে এরপরে প্রয়োগ 6। প্রয়োগ 6টা কিন্তু আসে পরীক্ষায়। কি বলছে? যে ABCD সামান্তরিকের ভিতর যে কোনো একটা, এই প্রমাণটা খুব কমন, প্রয়োগ 6-এর প্রমাণটা কমন। ABCD সামান্তরিকের ভেতরে যে কোনো একটা বিন্দু P প্রমাণ করো APD ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস BPC ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল। কি বলছে? ABCD একটা সামান্তরিক, এই সামান্তরিকের ABCD, ABCD একটা সামান্তরিক, এই সামান্তরিকের ভেতরে একটা বিন্দু, এই সামান্তরিকের ভেতরে একটা বিন্দু নিলাম P, এই সামান্তরিকের ভেতরে একটা বিন্দু নিলাম P। এই P বিন্দু আমাদের প্রমাণ করতে কি দিয়েছে? যে APD, তাহলে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হচ্ছে। এই P বিন্দুর সঙ্গে A আর P যোগ করলাম, সরি, এই P বিন্দুর সঙ্গে আমরা যোগ করলাম, ছবিটা কেটে দাও, ABCD একটা সামান্তরিক, এই সামান্তরিকের ভেতরে একটা বিন্দু নিলাম আমরা P। আমাদের দুটো ত্রিভুজ দরকার, একটা হচ্ছে APD আর একটা হচ্ছে ত্রিভুজ BPC। আমরা এই দুটো যোগ করলে দুটো ত্রিভুজ পেলাম। আমাদের কি প্রমাণ করতে বলেছে? ত্রিভুজ APD প্লাস ত্রিভুজ BPC ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক ABCD। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এবারে দেখো আমরা কি করব। আমরা এইখানে কিন্তু যে যে উপপাদ্যগুলো শিখেছি সেগুলোকে আমরা প্রয়োগ করব। আমরা কি করলাম? আমরা P বিন্দু দিয়ে BC এর বা AD এর একটা সমান্তরাল অঙ্কন করলাম। ধরো তার নাম এখানে কি দিয়েছে দেখি, এখানে নাম দিয়েছে EF। EF দাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি বলতে পারি? AFED একটা সামান্তরিক, AFED সামান্তরিকের ভেতরে একটা ত্রিভুজ আছে APD, তাই তো? তাহলে এই সামান্তরিক আর ত্রিভুজ APD একই ভূমি AD এবং একই সমান্তরাল যুগল AD এবং EF এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি? ত্রিভুজ APD ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক AFED। ঠিক একইভাবে দেখো ত্রিভুজ BPC একই ভূমি BC একই সমান্তরাল যুগল BC এবং EF এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি? যে ত্রিভুজ BPC ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক BFEC। তাহলে এই যে বড় যে সামান্তরিক ABCD সেটাই ছোট দুটো সামান্তরিকের যোগফল। তাহলে সামান্তরিক ABCD ইকুয়াল টু কি? সামান্তরিক AFED প্লাস সামান্তরিক BFEC, তাই তো? এই দুটো সামান্তরিকের যোগফল।
তাহলে এই দুটো সামান্তরিক সমান কি? তাহলে এই দুটো সামান্তরিকের জায়গায় আমরা কি লিখতে পারি? 2 দিয়ে যদি কোনাকুনি গুণ করে দিই, ত্রিভুজ 2 অফ এপিডি প্লাস 2 ইন্টু, দেখো 2টা কোনাকুনি গুণ হয়ে গেল, ত্রিভুজ বিপিসি, তাই তো লিখতে পারি এটা। তাহলে এই 2টাকে কমন নিয়ে যদি আমরা এপাশে নিয়ে আসি, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে সামান্তরিক এ বি সি ডি ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ এ পিডি প্লাস ত্রিভুজ বিপিসি বলতে পারি তো। তাহলে হাফটা 2টা যদি এপাশে চলে আসে, তাহলে সুতরাং ত্রিভুজ এপিডি প্লাস ত্রিভুজ বিপিসি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এ বি সি ডি, এটা আমরা বলতে পারি, এটাই আমাদের প্রমাণ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে তোমরা চলে যাও পেজ নাম্বার 188-এ। সেখানে যে অনুসিদ্ধান্তটা আছে এটাও কিন্তু দরকারি, যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের ক্ষেত্র দুটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। আমরা কি জানি যে মধ্যমা হচ্ছে কি ত্রিভুজের বাহুর, ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দুর সঙ্গে বিপরীত শীর্ষবিন্দু, অর্থাৎ এই বাহুটার মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে এই বিপরীত শীর্ষবিন্দুর সঙ্গে যখন এই ডিটা যোগ করলাম, এইটা হলো মধ্যমা, তাই তো। এবার আমরা এবার আমাদের প্রমাণটা কি, যে মধ্যমা দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে ধরো আমরা একটা ছবি আঁকলাম, যেহেতু সমবাহু এবং সমদ্বিবাহুর সব ক্ষেত্রে নয়, সমান বাহুটার বিপরীত বাহুটার ক্ষেত্রে মধ্যমা এবং উচ্চতা সমান, বিষমবাহুর ক্ষেত্রে কিন্তু আলাদা, তাই আমরা এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম। ধরো এই বাহুটা, এইটা ডিটা হলো মধ্যবিন্দু, ঠিক আছে। আমাদের প্রমাণ করতে হবে কি, ত্রিভুজ এ বিডি ইকুয়াল টু ত্রিভুজ এ ডিসি, যে মধ্যমা দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করো। আমরা কি করলাম, আমরা এখান থেকে একটা লম্ব আঁকলাম এপি। এবার দেখো আমরা কি বলতে পারি, যে ত্রিভুজ এ বিডি ইকুয়াল টু হাফ ইন্টু এপি ইন্টু বিডি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে বিডি ইকুয়াল টু তো ডিসি, তার কারণ ডিটা মধ্যবিন্দু, মধ্যমা এডি। তাহলে একইভাবে আমরা বলতে পারি ত্রিভুজ এ ডিসি, ত্রিভুজ এ ডিসি ইকুয়াল টু হাফ ইন্টু এপি ইন্টু ডিসি। তাহলে ডিসির জায়গায় কি লিখতে পারি, হাফ ইন্টু এপি ইন্টু বিডি। অর্থাৎ এই যে মধ্যমা, এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা দেখো, আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রেও এই উচ্চতাটা আঁকি, দুটো উচ্চতাই সমান হবে। তার কারণ কি, তার কারণ আর কিছুই নয়, দেখো আমরা যখন উচ্চতাটা আঁকছি একই ত্রিভুজের মধ্যে আঁকছি, তাই তো। তাহলে এই উচ্চতাটা যখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করব, দুটো কিন্তু একই রকম হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে বিডি ইকুয়াল টু, এই দুটো সমান, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ত্রিভুজ এ বিডি ইকুয়াল টু ত্রিভুজ এ ডিসি। ধরো একই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি আলাদা আলাদা করে উচ্চতা আঁকি, ভূমি পাল্টালে উচ্চতার দৈর্ঘ্য পাল্টাবে, কিন্তু ক্ষেত্রফল কি পাল্টাবে না, ত্রিভুজের ক্ষেত্রফল একই থাকবে। তাহলে ঠিক এই প্রমাণটাকে কাজে লাগিয়ে এই প্রয়োগ 9টা করেছে। দেখো, যে একটু বলে দিই, এই একটা যদি ত্রিভুজ হয় এ বি সি, এ বি সি, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের হচ্ছে এডি হচ্ছে মধ্যমা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, বিডি ইকুয়াল টু ডিসি। এর মধ্যে পি একটা বিন্দু নেওয়া হলো, এই পি বিন্দুটা আমাদের প্রমাণ করতে হবে কি, এ বি পি, অর্থাৎ
এই ত্রিভুজটা ইকুয়াল টু ত্রিভুজ এ সি পি, অর্থাৎ এই ত্রিভুজটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি শিখেছি, যে মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে অলরেডি বলে দিয়েছে এডি মধ্যমা, তাহলে আমরা বলতে পারি কি এ বি ডি ইকুয়াল টু ত্রিভুজ এ সি ডি, এটা আমরা বলতে পারি। এইবার দেখো এর মধ্যে এই যখন আমরা পি বিন্দুটা দিয়ে যখন এই দুটো ত্রিভুজে ভাগ করছি, তাহলে এই যে বি পি সি পাচ্ছি তার হচ্ছে পিডি মধ্যমা। তাহলে সেখান থেকে তো আমরা বলতে পারি যে এও একে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করেছে, তাহলে ত্রিভুজ বি পি ডি ইকুয়াল টু ত্রিভুজ পি সি ডি বলতে পারি তো। এবার দেখো এই পুরোটা থেকে যদি এইটুকুকে বাদ দিয়ে দিই, তাহলে ত্রিভুজ এ বি ডি মাইনাস ত্রিভুজ বি পি ডি যদি করি, কে পড়ে থাকে এই অংশটা। এবার এই দুটো সমান, যা এর থেকে একে বাদ দিলে যা পড়ে থাকবে, এর থেকে একে বাদ দিলে তাই পড়ে থাকবে, তার মানে তারা দুজনও সমান। তাহলে আমরা লিখতে পারি কি ত্রিভুজ এ সি ডি মাইনাস ত্রিভুজ পি সি ডি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ এ বি পি ইকুয়াল টু ত্রিভুজ এ সি পি, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এর পরেরটা দেখো প্রয়োগ 10। প্রয়োগ 10টায় কি বলছে, যে একটি সামান্তরিক আকার ক্ষেত্রে দুটি কর্ণ সামান্তরিক আকার ক্ষেত্রটিকে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাই তো। তাহলে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের এসি এবং বিডি, ধরো এই একটা যদি সামান্তরিক আমরা আঁকি, এই যদি আমরা একটা সামান্তরিক আঁকি, ধরো এটা দেখতে খুব বাজেই হলো সামান্তরিকটা, এসি বিডি একটা সামান্তরিক, এবিসিডি একটা সামান্তরিক। এই সামান্তরিকের এসি এবং বিডি দুটি কর্ণ, এসি এবং বিডি দুটি কর্ণ যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে কি বলেছে, যে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, অর্থাৎ এ ও বি ইকুয়াল টু বি ও সি ইকুয়াল টু সি ও ডি ইকুয়াল টু এ ও ডি, এটা প্রমাণ করতে বলেছে আমাদের, তাই তো। আমরা কি করব দেখো, যে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের এসি এবং বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি জানি, সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এও ইকুয়াল টু ও সি আর বিও ইকুয়াল টু ওডি, এটা আমরা জানতাম। তাহলে এই যে ত্রিভুজটা আমরা, ধরো যে ত্রিভুজটা পাচ্ছি, ত্রিভুজ এ ডি সি, এই ত্রিভুজটার বিও কি, ওডিটা হচ্ছে মধ্যমা, তাহলে এই ত্রিভুজটা সমান। ঠিক একইভাবে এবার এই ত্রিভুজের ক্ষেত্রে কি, ওসি মধ্যমা, তাহলে এই ত্রিভুজটা সমান। তার মানে কি হলো, এই ত্রিভুজটা সমান হয়ে গেল। তাহলে এবারে এই ত্রিভুজ বিও এবিসি এর ক্ষেত্রে কে মধ্যমা, বিও, তাহলে এই ত্রিভুজটা সমান। তাহলে কি হলো, 4টে ত্রিভুজই সমান হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো প্রয়োগ 12টা কিন্তু ইম্পর্টেন্ট। প্রয়োগ 12, 13 দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। আর হচ্ছে প্রয়োগ 14 আর 16, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে দেখো প্রয়োগ 12টা বলছে দেখো, যে এবিসিডি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের এবি সমান্তরাল ডিসি। ধরো এই একটা ট্রাপিজিয়াম রয়েছে, এবিসিডি, এবিসিডি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের এবি সমান্তরাল ডিসি, এটা বলে দিয়েছে। এবং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ ও ডি, ত্রিভুজ এ ও ডি ইকুয়াল টু ত্রিভুজ বি ও সি, এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো। দেখো ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি একই ভূমি এ বি, একই সমান্তরাল দেওয়াল এ বি এবং ডিসির মধ্যে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি,
এটা আমরা বলতে পারি, তাই তো? এবারে দেখো এই যে এ ও বি ত্রিভুজটা, এটা দুজনের ক্ষেত্রেই কমন, তাহলে দুটোর থেকেই যদি বাদ দিয়ে দিই, তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে যদি ত্রিভুজ এ ও বি বাদ দেই, কে পড়ে থাকে? পড়ে থাকছে কে? এ। ত্রিভুজ এ ও ডি পড়ে থাকে। ঠিক একইভাবে ত্রিভুজ এ বি সি থেকে যদি আমি বাদ দিই ত্রিভুজ এ ও বি কে, কে পড়ে থাকছে? ত্রিভুজ বি ও সি। তার মানে তো এই দুটোকেই আমাদের সমান প্রমাণ করতে দিয়েছে, এটা সমান প্রমাণ হলো। আচ্ছা, প্রয়োগ 13টা পরীক্ষায় কম আসে, কিন্তু প্রয়োগ 13টার অ্যাপ্লিকেশন খুব বেশি, অর্থাৎ শর্ট কোশ্চেন এইসব করার ক্ষেত্রে প্রয়োগ 13টা খুব কাজে লাগে। কি বলছে? এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে বিসি সি এবি বাহুর মধ্যবিন্দুগুলো, আচ্ছা এই প্রমাণটা তোমরা আগেও করেছো। এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে হচ্ছে ডি ই এবং এফ। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে দিয়েছে ত্রিভুজ ডিই এফ। ঠিক আছে, ত্রিভুজ ডিই এফ ইকুয়াল টু হাফ অফ 1/4 অফ ত্রিভুজ এবিসি। এই যে মাঝখানের ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটার 1/4। আচ্ছা, তাহলে দেখো আমরা কি করব, যে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং এফ। তাহলে আমরা এর আগে শিখেছি না ডিএফ সমান্তরাল বিসি, তাই তো? তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ডিএফ সমান্তরাল বিই। তোমরা ভেদক সংক্রান্ত উপপাদ্যে পড়েছিলে যে কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ডিএফ সমান্তরাল বিসি, তার মানে ডিএফ সমান্তরাল বিই। তাহলে ডিএফ যদি সমান্তরাল বিই হয়, তাহলে এটা একটা সামান্তরিক পাচ্ছি। তাহলে এই সামান্তরিকের মধ্যে একটা ত্রিভুজ রয়েছে। আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এসি এবং বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই এবং এফ। এসি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ই আর এফ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ইএফ সমান্তরাল এবি, তাই তো? তাহলে ইএফ সমান্তরাল যদি এবি হয়, তার মানে আমরা কি বলতে পারি? ইএফ সমান্তরাল এডি। ঠিক একইভাবে আমরা বলতে পারি এডি সমান্তরাল বিই সমান্তরাল এএফ, এটা আমরা বলতে পারি। এবার দেখো আমরা এই যে প্রত্যেকটা ক্ষেত্রে বিডিইএফ আমরা দুভাবে বলতে পারি। এক হচ্ছে বলতে পারি যে বিডিইএফ সামান্তরিকের ইডি কর্ণ, তাহলে এই ত্রিভুজটা এর অর্ধেক। কিংবা আমরা বলতে পারি যে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। সুতরাং ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক বিই এফডি, এটাও আমরা বলতে পারি, তাই তো? এবার দেখো ঠিক একইভাবে এখানে প্রমাণ যেটা করেছে বইতে, আমরা দুভাবেই করতে পারি। বিডিএফ একটা সামান্তরিক যার ডিই কর্ণ, তাহলে ডিই যদি কর্ণ হয়, তাহলে এখানে এই লেখাটা বললো যে এই ত্রিভুজটার এই ত্রিভুজটা সমান, তাহলে আমরা বলতে পারি ডিইএফ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এটা। ঠিক প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো আমরা বলতে পারি কি এই ত্রিভুজটা প্রত্যেকটা সমান। কিভাবে? এই প্রত্যেকটা তার একটা সামান্তরিক। তাহলে আমরা এই সামান্তরিকের ক্ষেত্রে কি প্রমাণ করলাম? যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান প্রমাণ করলাম। তো এই যে ত্রিভুজ ডিইএফ এর অর্ধেক, যেহেতু এসি কর্ণ তাহলে এই দুটো সমান। ঠিক একইভাবে এই সামান্তরিকের ডিই কর্ণ, তাহলে এই দুটো সমান। এই সামান্তরিকের ক্ষেত্রে ইএফ কর্ণ, তাহলে এই দুটো সমান। তাহলে আমরা মোট কটা ত্রিভুজ পেলাম? 1 2 3 4টে। তাহলে এই 4টে ত্রিভুজকে নিয়ে আমরা কি পাচ্ছি? ত্রিভুজ এবিসি, তাই তো?
তাহলে ত্রিভুজ এবিসি সমান 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ বলতে পারি। ডিইএফ প্রত্যেকের সঙ্গে সমান, তাহলে কটা পেলাম? একটা দুটো তিনটে চারটে ডিইএফ পেলাম। তাহলে সুতরাং ডিইএফ সমান কি হবে? 1/4 অফ ত্রিভুজ এবিসি। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে রয়েছে প্রয়োগ 14। কি বলছে? এবি ত্রিভুজাকার ক্ষেত্রের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবিসিডি চতুর্ভুজাকার ক্ষেত্রের এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবিসিডি এসি এবং বিডি কর্ণ এবিসিডি ত্রিভুজাকার চতুর্ভুজাকার ক্ষেত্রে এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে, এমনভাবে ছেদ করেছে যে বলে দিয়েছে এই দুটো ত্রিভুজ সমান। আগের বারেরটা ঠিক উল্টো। দেখো, আমাদের প্রমাণ করতে হবে এবিসিডি একটা ট্রাপিজিয়াম আকার ক্ষেত্র। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, আগের বার আমরা কি দেখেছিলাম আর এবার কি দেখছি। দেখো, আগের বার এইটা প্রমাণ করতে দিয়েছিল, এইটা আমরা প্রমাণ করেছিলাম, ট্রাপিজিয়াম বলে দিয়েছিল। এবার আবার তার মানে ট্রাপিজিয়ামের কি হয়? এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়। তার মানে এই দুটোকে সমান্তরাল প্রমাণ করতে পারলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কি দেখছি? এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান, এটা বলে দিয়েছে। তাহলে এই ত্রিভুজ দুটোর সাথে যদি আমি এই ত্রিভুজটাকে অ্যাড করে নিই, তাহলে আমরা কি পাচ্ছি? বড় ত্রিভুজটা, তাই না? তার মানে ত্রিভুজ এ ও ডি প্লাস ত্রিভুজ এ ও বি ইকুয়াল টু ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ এ ও বি। তাই তো, একই ত্রিভুজ দুজনের সঙ্গে যোগ করলাম, তাহলে আমরা কি পাচ্ছি? ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু ত্রিভুজ এ বি ডি, এটা পাচ্ছি। তাহলে একই ভূমি এ বি এবং ভূমির একই পার্শ্বে যদি দুটো ত্রিভুজ অবস্থিত হয়, তাহলে তারা কি হবে? একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, তাই তো? এটা আমরা লাস্ট উপপাদ্যটার প্রমাণ শিখলাম। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? এবি সমান্তরাল ডিসি, এটাই তো আমাদের বলেছে, যেহেতু এরা ভূমির একই পার্শ্বে অবস্থিত। বুঝতে পারলে? এবারে দেখো প্রয়োগ 16। এগুলো খুব ছোট ছোট প্রমাণ, তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, পরেরটা কি বলছে? যে যদি একটি চতুর্ভুজাকার ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে, তবে চতুর্ভুজাকার ক্ষেত্রটি একটি সামান্তরিক আকার ক্ষেত্র হবে। আচ্ছা, দেখো একই রকম। ধরো এই একটা চতুর্ভুজ, এ বি সি ডি নাম দিলাম। এবার কি বলছি? চতুর্ভুজাকার ক্ষেত্রটির কর্ণ দুটি। তাহলে আমরা এসি আর বিডি দুটো কর্ণ আঁকলাম, বলছে এর কর্ণ দুটো যদি একে সবসময় সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক, তাই তো? তাহলে আমাদের কি বলে দিয়েছে? বলে দিয়েছে ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু ত্রিভুজ এ সি ডি ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। এটা তো বলেছে, কি বলছে? যে আমাদের এটা একটি সামান্তরিক আকার ক্ষেত্র হবে, সেইটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। আর বলে দিয়েছে কি? ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি এটা সমান বলে দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? দেখো, আমরা দেখতে পাচ্ছি কি দুটো ত্রিভুজ যারা একই ভূমি এবি এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত এবং যাদের ক্ষেত্রফল সমান, তাহলে তাদের ক্ষেত্রফল যদি সমান হয়, তাদের ক্ষেত্রফল সমান হলে আমরা কি বলতে পারি? তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি এবি সমান্তরাল ডিসি। ঠিক একইভাবে যদি আমরা
বিডি কর্ণের ক্ষেত্রে দেখি, বিডি কর্ণের ক্ষেত্রে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে এ বি ডি আর একটা হচ্ছে ডি বি সি। তাহলে এ বি ডি আর একটা পাচ্ছি হচ্ছে ডি বি সি, সরি এ বি ডি আর ডি বি সি। তার মানে এখানে বিসিটা ভূমি, একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল বিসি এবং এর মধ্যে অবস্থিত, তাই তো? তাহলে এদের যেহেতু ক্ষেত্রফল সমান, তারা একই ভূমি বিসি এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত, তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হচ্ছে। তাহলে একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা চতুর্ভুজটাকে সামান্তরিক বলতে পারি। সুতরাং এবিসিডি একটা সামান্তরিক। এই পর্যন্ত তোমরা করবে।